আয় দেখিনি। কাল রাতে তুই দরজা বন্ধ করে ধ্যান করছিলি, হ্যাঁ। আর অমনি তোর সামনে বুদ্ধদেব চলে এলো। সে কি জানি, তবে যিনি এসছিলেন তার সাজ, তাকে কেমন দেখতে বলায় দা ঠাকুর বলেন বুদ্ধদেব। আমারও তাই মনে হলো। তোর মনে হলো মানে? আচ্ছা, তুই বুদ্ধদেবকে মেলালি কি করে? কেন, আমি কি বুদ্ধদেবের ছবি দেখিনি নাকি? কি গো, কি দেখছো? তোকে। কেন? না, এমনি। আচ্ছা বিলে, কি? তুই জানিস যে ভগবান আছে? নেই। জানি না বাবু, তুই এই বয়সে কি এসব ভাবনা পাস? আচ্ছা বিলে, তোকে একটা কথা বলবো। কি? এই তুই বাবাকে বলবি না তো? বেশ তো, বলবো না। জানিস তো বিলে, আমি না আজকাল ভগবান মানি নে। সে কি গো, তুমি ছোটবেলায় কৃষ্ণ নাম করতে, মা বলে। এসব মিথ্যে। আমাদের ধর্মে যত রকম দেব দেবী মন্ত্রতন্ত্র কথা বলা আছে, এ সবই হচ্ছে লোক ঠকানোর ফিকির। আমি শুধু আমাদের ধর্মের কথা বলছি না, এই পৃথিবীতে বিভিন্ন ধর্মে যে সমস্ত দেবদেবীর কথা বলা আছে, এ সবই হচ্ছে বুজরুকি। তুই বড় হ, লেখাপড়া শেখ, তখন সব বুঝতে পারবি আমার মতো। বল, কি বলবি? আচ্ছা, আমাদের এই পৃথিবীর উপর কেউ নেই? কেউ নেই বলতে? কেউ বলতে কোনো কিছু, কোনো শক্তি? হ্যাঁ, এই তো শক্তি আছে, দুটো। একটা ফিজিক্স আর একটা কেমিস্ট্রি। ইংরেজি নাম, বাংলায় বলে পদার্থ আর রসায়ন। এসব সব কলেজে পড়ানো হয়। তুই আগে বড় হ, কলেজে ভর্তি হ, তখন তুই জানতে পারবি যে পৃথিবী কিভাবে তৈরি হলো আর এই সৃষ্টির পিছনে কি। জানিস বিলে, আজ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে পৃথিবী একটা নরম কাদার তাল ছিল। তারপর সেই তালটা মহাকাশে ঘুরতে ঘুরতে তারপর এই চেহারা নেয়। সেই নরম তালটাই বা কে গড়লে গা? ধুত্তে দিকে, যত সব বাজে কথা। তুই বড্ড ডেপো হয়েছিস জানিস তো। আহা, রাগ করছো কেন দাদা? আমি তো জানতে চাইছি। আরে আমি তো তোকে সবই শেখাবো। এখন আমি ক্যাম্বেল স্কুলে রসায়ন শিখতে যাচ্ছি। আগে ভালো করে শিখে আসি, তারপর তোকে সব শেখাবো। কিন্তু তার আগে যে আমার একটা শর্ত আছে। শর্ত? হুম। কি শর্ত? তোকে আমার চেলা হতে হবে। এ আবার কি নতুন কথা? তুমি তো আমার গুরুই। গুড বয়, গুড বয়। বাড়ির ভিতর একেবারে দিশাহারা অবস্থা, বুঝলেন? এক এক জন এক এক ধারায় বইছে। ইন্টারেস্টিং। মানে? ওই এক একজন এক এক ধারায় বইছে। আপনার নিজের হলে বুঝতেন। আচ্ছা আচ্ছা, তুমি কি আমার পর বোনাই বলে কথা? আপনার বোন, হ্যাঁ তিনি তো সারাদিন ঠাকুরঘর পুজো আচ্ছা আর ব্রত উপবাস নিয়েই আছেন। হ্যাঁ, সে তো ছোটবেলা থেকেই। আর সে ঘরে খুড়িমা, তিনি সারাদিন তাল কষছেন কি করে আমাকে আর আপনার বোনকে কোন ঠাসা করা যায়। তা শুধু একটাই চেষ্টা, দুই ছেলে আর দুই বউয়ের মন বিষিয়ে দেওয়া। এসবের ঊর্ধ্বে ছিলেন আমাদের দা মশাই। তার আবার কি হলো? তিনি ইদানিং এক ভাব পেয়েছেন। কিরকম? ভাবেন তিনি একা খেয়ে আমার তবিল শেষ করে দিচ্ছেন। সবসময় কিরকম গুটিয়ে থাকেন। ভাবেন তিনি আমার আশ্রিত। তা ওনার ছেলে রামচন্দ্র তো এখানে আবার থাকছে মনে হলো। আমি ধরে রেখে দিয়েছি যাতে দামশায়ের মনটা ভালো থাকে। তা তিনিও তো আবার আরেক ধারা পেয়েছেন। সেটা কিরকম? বড় হচ্ছেন, প্রবেশিকা পরীক্ষায় ভালোভাবে পাশ করেছেন। মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী, এসব ঠিক আছে, কিন্তু আজকাল নাস্তিক্যবাদের দিকে ঝুঁকেছেন। তিনি আপনাদের ধর্ম বা ভগবান টগবানের ধার ধারেন না। বেশ কথা। তার মানে তোমার চেলা হয়ে উঠেছে বলো? বলবেন না দাদা, আর বলবেন না। এই নিয়ে দামশায়ের মনে প্রচুর ক্ষোভ। আজ আমি বুঝতে পারি কেন তিনি হঠাৎ ওই ছেলেকে এই বাড়ি থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। আবার এর মধ্যে আমার জ্যেষ্ঠ পুত্র নিরাকার চৈতন্যের ধ্যান করে এই বয়সেই। আপনি শুনেছেন
হ্যাঁ, ভুবন বলেছে সে নাকি পড়তে বসে ধ্যানমগ্ন হয়েছিল। তখন চৈতন্যরূপী ভগবান শ্রী বুদ্ধ। থাক দাদা, থাক। থাক যখন বলছো তখন থাক, কিন্তু থাকবে না। কি বলছেন আপনি? ইংরেজিতে একটা কথা আছে জানো তো, মর্নিং শোজ দ্য ডে। তোমার ছেলেকে তুমি আর 5টা ছেলের মনন, বিকাশ এবং ব্যবহারিক শৈশব নিয়ে বিচার করতে যেও না বিশ্বনাথ, তাতে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো, সাংসারিক মধ্যবিত্ত, বৃত্ত বলতে আমি অবশ্য ট্যাঁকের বৃত্তের কথা বলছি না, আমি বলছি হৃদয় বৃত্তের কথা। বলুন, আমি শুনছি। সাংসারিক এবং মধ্যবিত্ত মানসিকতার কিছু বাবা মা আছেন যারা বাচ্চাদের লেখাপড়া শেখান, বড় করার চেষ্টা করেন। আমি অন্তত আশা করব তুমি তাদের দলে পড়বে না। বেশ বলেছেন, কিন্তু কিন্তু শত হলেও আমি তো তার বাবা। মানছি, কিন্তু তুমি কিরকম বাবা? তুমি উদার, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে, তুমি সংস্কার মুক্ত, তুমি শিক্ষিত। ব্যাস ব্যাস, এবার ক্ষমা করুন। না বিশ্বনাথ, না, আমি তোমাকে বলছি, তুমি বিলেকে ওর স্বাভাবিক বিকাশে বিকশিত হতে দাও। দাদা, দাদা, আমি একা নই। আমরা দুজনেই, মানে আমি আর আপনার বোন দুজনেই একই মতে বিশ্বাস করি, কিন্তু এক এক সময় ভারী ভয় হয়। সমাজ, ধর্ম, পারিপার্শ্বিকতা আজ যে কলুষে ভরে গেছে, ও যে শেষ পর্যন্ত কোন পথে যাবে, যে তার আবেগের বশে কোন দরিয়ায় ভেসে যাবে। ভাসবে না, ও ভাসবে না, ও দাঁড় বাইবে। কে জানে, জানি না। বিশ্বনাথ, একটা দ্বীপ যখন জ্বলে ওঠে তখন তার চারপাশে শুধু অন্ধকারই দূর হয় না, সেই শিখায় আরো আরো অনেক দ্বীপ জ্বলে ওঠে। আর তখনই বিশ্বাসের আলোয় চলার পথটা চোখে পড়ে। একে বলে আলোক সঞ্চার। কে বলতে পারে তোমার ছেলে সেই আলো নিয়ে আসছে না? ও পিসি, এ তো ভালো গুরুমশাই জুটেছে গো। ছেলেপুলেদের লেখাপড়া শিখেই তোলে, এখন ওদের সাথেই গান গাইছে। তুই বড় অকথক কথা বলিস যশো। কেন? আজ কি ভালো দিন জানিস না, মকর সংক্রান্তি। হ্যাঁ গো মা ঠাকরুন, আপনি ঠিকই বলেছেন। বিলেবাবুর আবদার, আজ তিনি সাঙ্গপাঙ্গ নিয়ে গঙ্গায় যাবেন, তাই ওই মা ভাগীরথীর বন্দনা স্তবটা তৈরি করে দিলুম। হ্যাঁ, তাছাড়া আজ আমি পড়বো না, আগেই বলেছি। বলার দরকার নেই বাবা, উৎসব পার্বণ কিছু একটা লাগলেই তুমি তো পড়া মুলতুবি রাখার ফিকির খোঁজোই। আচ্ছা, রোজ রোজ পড়তে ভালো লাগে নাকি? তোর বাপু আর পড়াশোনাতে কাজ নেই, তুই ধর্মকর্ম নিয়েই থাক। এ পোড়া ভিটেতে তো ওসব পাঠ চুক্তেই বসেছিল, তুই এসে তবু উদ্ধার করলি। করাবে উদ্ধার। দাদাবাবু যদি এসে দেখেন পড়াশোনা শিখিয়ে উঠিয়ে মকর সংক্রান্তি করা হচ্ছে, তখন বোঝাবে। আর আপনিও ছাড় পাবেন না। আমার কথা ছাড়ো, আমি তো মরবই। হয় রামের বানেতেই মরি, আর রাবণের ভেঙচিতেই মরি। ওমা, সে আবার কি কথা? তাছাড়া কি, হয় বাবু ফাঁসিতে লটকাবেন, আর না হলে উনি শুলে চড়াবেন। আজ গুরুমশাই আমার দলে। আমিও তোর দলে। চলো না ঠাম্মা, যাবে? কোথায়? গঙ্গাতে। আমরা বেশ শোভাযাত্রা করে গান গাইতে গাইতে যাব। নদীতে ফুল মালা সব ভাসান দেবো, ডালি দেব। তুমি যাবে? গিয়ে গঙ্গা স্নানটা সেরে আসবে। নিয়ে যাবি দাদা আমাকে? হ্যাঁ, দারুণ মজা হবে কিন্তু। ঠাকুমা যাবে কিন্তু, গান গাইতে হবে কিন্তু। ঠাকুমা যাবে, ঠাকুমা যাবে, ঠাকুমা যাবে, ঠাকুমা যাবে। থামো 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 থামো। আচ্ছা, এসব কি হচ্ছে বিলে বাবু? কেন? কেন? চলো, বাবু ডাকছে। বাবু ডাকছে? কোথায়? আরে সেরেস্তা ঘরে। আজ হবে তোমার পাঠশালা বন্ধ রেখে এখানে স্তব গান। বাবু রেগে একেবারে কাঁই হয়ে আছে। আপনিও পার পাবেন না। আমার কি দোষ? বিলে বললে যে। কে গুরুমশাই?
আপনি না ও? কি বলেছিলুম, এমন পাঠশালা আমি বাপের জন্মে দেখিনি যে গুরুকে তার ছাত্র উঠবোস করায়। ও বাবা বিলে, এবার কি হবে? কিচ্ছু হবে না, আপনি চুপ করে ওখানেই দাঁড়িয়ে থাকুন। এই, তোরা কেউ যাবি না। তোর বাবা যদি বকে? বাবা বকলে আমি আগে বকা খাবো, বাবা মারলে আমি আগে মার খাবো। আমি থাকতে তোদের কোনো ভয় নেই। চলুন। বাবা, বড্ড সাহস তো। হ্যাঁ, আমি তো সাহসী। চলুন। এসো। কি ঠাকরুন, কি বুঝছেন? চাকরিটা আমার থাকবে তো? সে কথা বলতে পারি না বাবা। আমার ছেলেকে তো জানো, তার ভারী মেজাজ। সে কি কথা, একটু বল ভরসা দিন। না মানে, কাজটা তো মোটে ঠিক হয়নি। কোন কাজটা? ওই যে পড়াশুনো সব বন্ধ করে দিয়ে মকর সংক্রান্তি। সে কি, এই যে একটু আগে বললেন বেশ ধমকম হচ্ছে। হ্যাঁ বলেছি, আসলে গঙ্গা স্তবটাপ শুনলে না মনটা ভারী ভরে যায়। তবে ওই আমি আবার ওসব কথা কখন বললাম রে যশো? সে আমি জানি না বাবু, তবে ধম্মের নামে আমি মিছে কথা কইতে পারবো না। তুমি তো বেশ নেচে উঠেছিলে, ডালি নিয়ে যাবে বলে মেনেছিলে, গঙ্গা স্নানেরও কথা হলো। চুপ কর চুপ কর, ওই বিশ্বনাথ শুনতে পেলে আমাকে আর আস্ত রাখবে না। সে অন্য কথা, তুমি কিন্তু বলেছিলে। হ্যাঁ বলেছি নাকি? কই বাপু, আমার তো মনে পড়ছে না। বোঝো বুড়ির রঙ্গ। পড়লেন তো একা ফাঁদে। কই, বাবা নাকি আমায় মেরে বকে একসার করে দেবেন? ওমা তাই তো, কিছু বলেনি তোকে? জিজ্ঞেস করো না ওনাকে। কি গো বাপু, বলো না। বলবেন না কেন, অনেক বলেছেন। আবার প্রাণ ভরে আশীর্বাদও করেছেন বিলেবাবুকে। বলেছেন ঢাক ঢোলের ব্যবস্থা করতে, বাচ্চাদের জল মিষ্টির জন্য ময়রার দোকানে বলে রেখেছেন। আর এই নিশান টিশান তো ওনারই করিয়ে দেওয়া। আচ্ছা, হ্যাঁ, তোমরা কি ভেবেছিলে? আমি আমার বাবাকে আগে থেকেই বলে দিয়েছিলাম, শোনো, আমি আমার বাবার অবাধ্য ছেলে নই। না, ভারী বাধ্য, শান্ত শিষ্ট ল্যাজ বিশিষ্ট। মুখে নোড়া ঘষে দেবো তোর, ফের যদি তুই আমার দাদার নামে কিছু বলিস। মেরে সব তৈরি হ, আমরা এবার রওনা হব। উফ, খুব জোর বেঁচে গেছি। চলো 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 চলো। হ্যাঁ শোনো, রাস্তায় সবাই সার দিয়ে হাঁটবে, বাদিক ঘেঁষে রাস্তার ধার দিয়ে। কেউ দুষ্টুমি করবে না। না না, আমি আগেই বড় নিশানটা নিয়ে এগিয়ে যাব, তারপর এরা সব পেছনে পেছনে আসবে। ও বাবা গো, মোড়ল গো তুমি। নে নে, আমিও তো তোদের সঙ্গে যাব। ও যশু, আমার গামছাটা এনে দে না। না না, আপনাকে সঙ্গে নেওয়া হবে না। একটু আগে বলছিলেন না যে এই কাজটা ভালো হয়নি? হ্যাঁ, কিন্তু তার আগে যে বলেছি কাজটা খুব ভালো হয়েছে। ও বিলে, আমাকেও নিয়ে চলো না গো। চলো চলো, জয় গঙ্গা মাই কি জয়! গঙ্গা মাই কি জয়! গঙ্গা মাই কি জয়! হ্যাঁ আমি শুনেছি, তুমি তো কাগজটা চালাচ্ছ। কি যেন নাম? মদ না গরল? ও, তো ওতে কি ওই সুরাপান বিষয়ক লেখাই বেরোবে? আগে মূল প্রতিপাদ্য বিষয় তাই। আচ্ছা আচ্ছা, ওই তুমি তো ওই সুলভ সমাচারেও লিখছো। আগে মহর্ষি, আপনার ধ্যানের সময় হয়ে থাকলে এবার আমি আসি। না, থাকো, যেও না। তোমরাই তো আমার ধ্যান। বসো। কি হলো, বসো বসো বসো। বলো, কি বলছিলে বলো। আগে আমি এমএ পাশ করেছি, মহাবিদ্যালয় থেকে আমাকে শাস্ত্রী উপাধি দিয়েছে। বাহ, অত শিবনাথ শাস্ত্রী। ভাবছি এখন থেকে শাস্ত্রী উপাধি ব্যবহার করব। চমৎকার, এটা একটা ভালো আইডেন্টিফিকেশন বলা চলে। তো ওই কাজকর্ম কি করছো? আগে আমাকে ওই কেশববাবু তাঁর নবনির্মিত মহিলা বিদ্যালয়ে শিক্ষকতার কাজ দিয়েছেন। তো ওই বেতন টেতন ঠিক হয়েছে?
হ্যাঁ, তা ঠিক হয়েছে, তবে হাতে কিছু পাইনি। এটা আবার কিরকম ব্যবস্থা? উম, মানে স্ত্রী পুত্রের ভরণ পোষণের জন্য সরাসরি ওনাদের হাতেই চলে যায়। আর আমি তো ভারত আশ্রমে থাকি। ও, তো ওই মেয়েদের স্কুল কিরকম চলছে? উৎসাহ উদ্দীপনা এই মুহূর্তে প্রচণ্ড। আর তাছাড়া কেশববাবু স্ত্রীও যাওয়া আসা করেন। তাই? বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আসলে এই হচ্ছে কেশবের একটা মস্ত বড় গুণ। ও যখন এগোয় পিছনে কিছু ফেলে রেখে যায় না। এ ব্যাপারে ইংরেজিতে একটা দারুণ প্রবচন আছে। কথাটা হচ্ছে ব্রিজ পুড়িয়ে এগো। হ্যাঁ, মানে হচ্ছে ফেরার কোনো রাস্তা যেন না থাকে। ও, ও, ভালো কথা। আচ্ছা, আজকাল একটা কথা শুনছি, ওই কেশব সমাজে যা বিধান বা নিদান দিচ্ছে সেসব ঈশ্বরাদেশ বলে তোমরা নাকি মানো? মানে মানে উনি তাই বলেন। মানে বলেন যে ওগুলো ঈশ্বরাদেশ, মানতেই হবে। মুশকিল। ওর বোধহয় কোনো কারণে নিজের ওপর সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের অভাব ঘটেছে। তা যদি বলেন তাহলে আপনিও তো আদি সমাজে ঈশ্বরাদেশ বিলি করেছেন। হ্যাঁ, এখনো করে থাকি। আসলে কি হয়েছে জানো, আমার অনুগত জনেরা অত্যুৎসাহের বশে ওই পরিভাষাটি ব্যবহার করেন। আমি কিন্তু ঈশ্বরাদেশ বলি না, আমি বলি ঈশ্বরের উপলব্ধি। আমার এই উপলব্ধি কিন্তু আমি কাউকে জোর করে মানাতে চাই না। ভগবানের বোধ কি কারো ঘাড়ে জোর করে চাপানো যায়? না, তা যায় না। এই উপলব্ধি একদিনের ব্যাপার না, ধীরে ধীরে হবে। আমি বুঝি না কেন এসব হয়, কেন এমন হচ্ছে, বুঝি না। ও ব্রহ্ম! মহর্ষি, জানি না, জানি না কেমন হচ্ছে শিবনাথ। আমরা তো একই ব্রহ্মের উপাসক। একই মন্ত্র আমাদের, সত্যং জ্ঞান মনস্তং ব্রহ্ম, আর আনন্দ রূপং মৃতং যদ্বিভাতি। আগে এ তো আপনি আমাদের শিখিয়েছেন। প্রতিজন ব্রাহ্মের একাকী নির্জনে বসে আত্মা সমাধানের জন্য এই দুটি বাক্যই যথেষ্ট। তিনি সর্বব্যাপী, নির্মল, নিরাবয়ব, শুদ্ধ, অপাপবিদ্ধ, সর্বদর্শী মনের নিয়ন্তা, সকলে শ্রেষ্ঠ, সপ্রকাশ। তিনিই স্রষ্টা। এই তো। আগে এর বাইরে ভাবার অবকাশ কি? আমারও তো সেটাই জিজ্ঞাসা। বড় কষ্ট, বড় পরিতাপ শাস্ত্রী মশাই। আমি আগাম দেখতে পাচ্ছি। আপনি বলুন মহর্ষি, আমি শুনতেই তো এসেছি। ভাঙছে, সব কিছু ভাঙছে শাস্ত্রী মশাই। আমি জানতাম কেশব পারবে না, কিন্তু কেশব একা নয়। এই সংকট তোমরাও বাড়িয়েছ। হ্যাঁ, হিন্দু ধর্মের কুপমণ্ডকতার বাইরে বেরোবার জন্য তোমরা বিদেশি ধর্মকে আশ্রয় করতে চাইছ, কিন্তু তাদের ধর্মাচার তাদের দেশের আলো বাতাস অনুযায়ী। আমার ভারতবর্ষের আলো বাতাস কিন্তু আলাদা। এমনটা তো আমরা চাইনি শাস্ত্রী মশাই। কথা ছিল উপনিষদ, এবং একমাত্র উপনিষদকে সূত্র করে
আমরা প্রাচীন হিন্দু ধর্মের আত্মানুসন্ধান করব, ঘর ছেড়ে আমরা বাইরে বেরোব না। আসলে ব্রাহ্ম ধর্মকে হিন্দু ধর্ম থেকে আলাদা করবার চেষ্টার জন্যই এই ভয়াবহ পরিণাম। হ্যাঁ, তোমরা এগোতে চাও, এগো, আধুনিক হও, কে বারণ করছে? কিন্তু দেশাভিমান, জাত্যাভিমান, তাকে ভুলো না। তোমরা মেয়েদের শিক্ষা দিতে চাও, দাও, দাও, শিক্ষা দাও, কিন্তু তাদের মা বোন করে রেখো। হ্যাঁ, লেডি তৈরি করো না। কি রে, এত সাজগোজ করে চলে কোথায় তোরা? বল না রে। না মানে আমি কি বলবো, তুই বল, তুই বল না। ভালো রে ভালো, বিকেল বেলা সব সাজগোজ করে এসে দাঁড়িয়ে এই ওকে ঠেলে ও ওকে ঠেলে। না মানে ওই ঠাকুরপো বলছিল বাইরে একটু হাওয়া খেতে নিয়ে যাবে। তারও? হ্যাঁ। কোথায়? এই বল না রে তুই। না মানে ওই ওই ইয়েতে মা, একটা নতুন সমাজ হয়েছে না, যেখানে সব মেয়েরা নতুন করে লেখাপড়া শিখতে যাচ্ছে। হ্যাঁ? না, শুধু লেখাপড়া নয়, গপ্প গাছা করা হয়, সেলাই পড়াই করা হয়। তোমার ছেলে বলছিল গো, ওই ওই ব্রাহ্ম সমাজের কেশব সেন মশাই আছেন না, উনি তৈরি করেছেন। তার মানে তোরা? না মা, মানে মেয়েরা সেখানে চিকের আড়ালে বসে গো, আব্রু আছে। দূর তোর নিকুচি করেছে আবরুর, এসব তোদের মাথায় ঢুকলো কে? হ্যাঁ, কই গো, তোমরা কি বিকেল গড়িয়ে সন্ধে বইয়ে দেবে নাকি? মায়ের মত নিয়েছো? কি রে তারক, তোর হলোটা কি? হ্যাঁ, এখন দেবেন ঠাকুরে কুলোচ্ছে না, তাই ওই কেশব বাবুর দলের নাম লিখিয়েছিস না? না না, তা নয়, নতুন কি কথা বলেন সেটা তো জানতে হয়। তাহলে ঘরের বউদের নিয়ে যাবি? সে এক অন্য তাল আছে, তুমি বুঝবে না। ওরা আমার সঙ্গে গেলে সমাজে আমার একটা অন্য প্রতিপত্তি বাড়বে। এখন আর তোমাদের সেকাল নেই গো মা। অমন পর্দানসীন হয়ে থাকলে আর পাত পাওয়া যাবে না। থাক, আমার আর অমন পাত পেয়ে কাজ নেই। আমার আছে। বউদের আড়াল খুশি? কি আশ্চর্য, তুমি এত আপত্তি করছো কেন? দাদা তো কিছু বলছে না। সে এ বাড়ির কর্তা নয়। কর্তা না হতে পারে, কিন্তু তার তো একটা আলাদা মতামত আছে। তারক, মুখে মুখে তর্ক করিস নে। বউরা যাবে না, যাবে না, যাবে না, এই আমার শেষ কথা। এটা তুমি ঠিক করলে না আমার। শোন তারক, তোর বাপ যাবার কালে বিষয় সম্পত্তি সব আমার নামে বুঝিয়ে দিয়ে গেছে, কাগজপত্র সব আমার কাছে আছে। তোদের দু ভাইয়ের যে অবাধ্য হবি না, কিচ্ছু জানাবো না। শোনো, আমাকে তোমার সবকিছু জানাতেই হবে, কারণ আইনটা আমি বুঝি, তুমিও বোঝো না, দাদাও বোঝে না। কি রে, তোর বড় জাতি কোথায়? দুজনে মিলে তো খুব শার্ট করেছিলিস বাইরে ঘুরতে যাবি বলে, আমাকে একবার জানালি না পর্যন্ত। বেশ হয়েছে খুড়িমা যেতে দেননি। তুই ভারী হিংসুটে। তুই একটা ছিঁচকা দুনে। মা, মাগো, কি রে, রাঙামাও কাঁদছে। কোথায়? বাগান মুখো বারান্দাতে। কি গো শোনা মা, ঠাম্মা বকেছে বুঝি? ছাড়, না ছাড়বো না। ছাড় বলছি। এ কি, এত বড় মেয়ে কাঁদছে? বিলে যা দেখি এখান থেকে। কেমন বল? একটু বেড়াতে যাব বললাম। কি আছে ব্রাহ্মদের মন্দিরে? সে আমি কি জানি। কেন যেতে চাচ্ছিস সেখানে তাদের সমাজে? আর তোর কর্তাটিকেও বলিহারি, কেন যে তোকে টানতে চাইছেন সেখানে কে জানে। পুরুষদের বোঝাবারও কঠিন। তাতে দোষের কি? এই দেখো, আমার কথায় রাগ করিস নে বোন, আমি তো তোর বরের নামে আর গালমন্দ করছি নে। আচ্ছা, তোর মন খারাপ কেন হচ্ছে আমায় বল দেখি। জুরি গাড়ি করে বাইরে বেড়াতে যেতে পারিস নি বলে? তো বেশ তো, গঙ্গার ঘাটে বেরিয়ে আয় না। জানিস না বলে বলছিস? মানে গেলে বুঝতি। কিরকম?
আমি শুনেছি সে দেশের মেয়েরা নাকি অনেক স্বাধীন। তাই আমাদের সমাজের মতো ঘরে দাসীবাদী নয়, পুরুষ মানুষদের পাশে সমান সমান। তারা লেখাপড়া শেখে, 5 জনের সাথে 5টা কথা বলে, আর জানিস বেটা ছেলেদের সাথে তর্কও করে। এসব কথাগুলো আমার কাছে নতুন নয় বোন। বিলের বাবা আমাকে এই কথাগুলো আগে বলেছেন, আমি মানিনি। সে তোর গো। গো ধরতে যাব কেন? আসল কথা কি জানিস, আমাদের ঘরের মেয়েদের এই দশার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমাদের দুর্ভাগ্য আমরা নিজেরাই মেটাতে পারি। তার জন্য ব্রাহ্ম সমাজে যেতে হবে কেন? তুই কি নিজেকে দাসীবাদী ভাবিস নাকি? রাখে তো তেমন করি। থাকবি না, ভাববি না নিজেকে তেমনি। নিজের ঘরে থাকবি গিন্নি হয়ে। দেখি তোকে কে ঠাঁই নাড়া দেয়। তোকে কি বলে দিল বোন, লেখাপড়া শেখার জন্য আমাদের সবাইকে ব্রাহ্ম সমাজে ছুটতে হবে? এই তো এখন তো কত স্কুল পাঠশালা এসব তৈরি হয়েছে মেয়েদের লেখাপড়া শেখার জন্য। আমরা যদি একটু গোঁ ধরি তাহলে আমাদের ঘরের পুরুষ মানুষরাই আমাদের সেখানে পাঠাবে লেখাপড়া শেখার জন্য। আসল কথা কি জানিস, আমরা মেয়েরা মনে করি হেসেল না ঠেললে আর সংসারের প্রতি জীবনপাত না করলে আমাদের জন্মটাই বৃথা। তুই জানিস এই সিমলের দত্ত বাড়িতে এক মহিলা ছিলেন, শ্যামা সুন্দরী, আমাদের সবার শাশুড়ি মা, বিলের বাবার মা। তিনি ছিলেন যেমন সুন্দরী তেমনি বিদুষী। তিনি কবিতার বই লিখেছিলেন, জানি? হ্যাঁ গো, সে কবিতার বইটার নাম বলবো মা? গঙ্গা ভক্তি তরঙ্গিনী। পাকা ছেলে, সব জানে। বাবা বলেছে আমাকে। আচ্ছা বেশ, এবার তুই একটু চুপ কর দেখি। কই, তাকে তো লেখাপড়া শেখার জন্য ব্রাহ্ম সমাজে ছুটতে হয়নি। তিনি তিনি কেন এটা করেছিলেন জানিস? তার মনের মধ্যে ছিল অশিক্ষার অন্ধকার ভেঙে ফেলার একটা যুদ্ধ। এই 4 দেওয়ালের মধ্যে থেকে তিনি সব বাধা পেরোতে পেরেছিলেন। হবে হয়তো, কি জানি বাপু। ও বলল কেশব সেন মশাই নাকি বিলেত টিলেত সব ঘুরে এসেছে। তো তাতে কি হলো? উনি নাকি এদেশের মেয়েদের সে দেশের মেম সাহেবদের মতো তৈরি করতে চান। ধুর, তা কখনো হয় নাকি? কেন? কি করে হবে? সে দেশ হলো সে দেশ আর এ দেশ হলো এ দেশ। লক্ষ্মী বোন আমার, অবুঝোস নে। বুঝেছি। কি বুঝেছিস? বলবো কি? একটা ছড়া। মা, তুমি কিচ্ছু জানো না। লক্ষ্মী মেয়ে যারা ছিল তারাই এখন চড়বে ঘোড়া। ঠাট চমকে চালাক চতুর, সভ্য হবে থোড়া থোড়া। হাজি, আর কি তোরা এমন করে সাজ সেজুতির ব্রত নেবে? আর কি তোরা আদর করে সেজেগুলি সভায় যাবে? সত্যি ছড়াটা শিখলো কোত্থেকে বল দেখি? কেমন মিলে গেল বলো তো? চলো, আজ দা মশাইয়ের কাছে তোমার বিচার হবে। এই যে দা মশাই। সুরসুরি লাগছে। কি তুমি ছেলের কান ধরে শাসন করছো? হ্যাঁ, মাঝে মাঝে এরকম আনুষ্ঠানিক শাসনের দরকার হয় বই কি। হয় কান মুলে নয় বেত মেরে। এ তো ভারী রঙ্গ। তুমি ওর কান মুলছো আর ও হাসছে। গুরুজনদের সঙ্গে ইয়ার কি? ওরা তোমার চেয়ে বড় হন না? আচ্ছা, সোনা মা আমার গুরুজন হবেন কেন? তবে কি? আমার বন্ধু। বুঝুন, তারক দাদার বউ নাকি ওর বন্ধু। কি করেছে? আর বলবেন না। আরে ওদের 2 বইয়ের কোথাও বেরোবার কথা ছিল। তার খুড়িমাকে তো জানেন, মত করেননি। ব্যাস, তখন থেকে এ ওদের পিছনে লেগেছে। কি বলেছে শোনা? কিছু না গো দাদা ঠাকুর। এইবারে কিন্তু আমি সত্যি সত্যি কান মুলে দেবো। ও, ভুলে গেছি। বুঝলে? আচ্ছা বলছি, বকবে না তো? দাদা ঠাকুর, তুমি কিন্তু সাক্ষী রইলে। দাদু ভাই, আমি সাক্ষী। তুমি বলো বলো। আরে ওই ছোটটা গো, লক্ষ্মী মেয়ে যারা ছিল তারাই এখন চড়বে ঘোড়া। ঈশ্বর গুপ্তের লেখা, আমি ওকে শিখিয়েছিলাম। ঈশ্বর গুপ্তের কবিতা আপনি শিখিয়েছেন? হ্যাঁ। কি ব্যাপার? কি হয়েছে তাতে? বিলে যাও, বইপত্র নিয়ে পড়তে বসো।
যাচ্ছি। কি হয়েছে দাদা? আমার ওই ছড়া শেখানোর কারণে তুমি কি অসন্তুষ্ট হয়েছ? না, অসন্তুষ্ট নই। তবে এই ব্যাপারটা একটু আলোচনা সাপেক্ষ। বলো শুনি। দামশাই, ঈশ্বরগুপ্ত ছড়া লিখতেন না, খেউড় কাটতেন। তা এই বয়সের ছেলেদের কি সেই সব শেখা ভালো? পরের কথায় পরে আসছি, কিন্তু তোমার মাথার মধ্যে এটা কে ঢোকালো যে ঈশ্বরগুপ্ত মশাই খেউর কাটতেন? বড় ছান্দিক ছিলেন, তা আমি অস্বীকার করছি না, কিন্তু তার ভাষায় বিশুদ্ধ ভাবের অভাব ছিল। কিরকম? তিনি রুচি বহির্ভূত ভাষায় ব্যঙ্গ বিদ্রুপ করতেন। কালপাড়া তরল লেখনী ছিল তার। আমি জানি আপনি মানবেন না, কারণ ঈশ্বরগুপ্ত আপনার পূর্ব পরিচিত। আপনার তার প্রতি ব্যক্তিগত দুর্বলতা থাকতেই পারে। হ্যাঁ, এবং অবশ্যই আছে। তোমারও থাকা উচিত ছিল। তুমি বোধহয় জানো না, এই বাড়িতে এক সময় তিনি প্রচুর আসা যাওয়া করতেন। এ বাড়ির দালানের থামে তার হাতের ছোঁয়া, উঠোনে চাতালের ধুলোয় তার পায়ের ধুলো আজও রয়েছে। আমি জানি না, কিন্তু তা দিয়ে কি লেখার মান নির্ধারণ করা যায়? আমি তো সেই মানদণ্ডটাই জানতে চাইছি। রামশাই, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। আমি বুঝি। আমি তোমার পছন্দ অপছন্দের মানদণ্ডটি জানতে চাই না। আসলে আমি হ্যাঁ, বলুন। ইংরেজি আনার প্রতি ঈশ্বরগুপ্ত মশাইয়ের তীক্ষ্ণ শ্লেষ তোমরা সহ্য করতে পারো না। তোমরা মানে আপনি কি অগৌরবে বহুবচন প্রয়োগ করছেন? তোমরা যারা ইংরেজি ঠাটবাট পছন্দ করো, ইংরেজদের নকল করো, চাল চলন বেশভূষা রুচিতে সংস্কৃতিতে এদেশীয় নয়। তোমাদের এদেশের কোনো কিছুই ভালো লাগে না, সবকিছুই খারাপ। দামশাই, আপনি কিন্তু আমাকে একেবারে ফালা ফালা করে দিচ্ছেন। থাক ভাই থাক, অনেক হয়েছে। আমরা সেকালের মানুষ, কি বুঝি। তোমাদের জ্ঞান গম্ভীর অনেক। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি বলুন, বঙ্কিম চাটুর্যমশাই ঈশ্বরগুপ্তকে কেন সমালোচনা করেন? তিনি তো বলেন ঈশ্বরগুপ্ত কবি নন, পদ্যকার। শব্দ ক্রীড়াতেই ঈশ্বরগুপ্তের অধিকার। বলবেনই তো, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কি না? আসলে কি জানো, ইংরেজদের চাকরি করতেন। তুমি জানো কি যে ওই ঈশ্বরগুপ্তই ছিলেন বঙ্কিম চাটুর্যের গুরু, গুরু মারা বিদ্যে। থাক দামশাই থাক, আমার ঘাট হয়েছে, আর আমি কথা বাড়াবো না। একটা কথা বলি শোনো, ঈশ্বরগুপ্ত কোন যুগে এসেছিলেন বুঝো? মানলুম তিনি মধু দত্ত কিংবা হেমচন্দ্রের মতন গভীর সাহিত্যবোধের মানুষ ছিলেন না, কিন্তু তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। যত ব্যঙ্গ শ্লেষ তা ছিল সর্বাত্মক। তোমাদের আধুনিক যুগের সিংহদুয়ারে উপনীত হয়েও তিনি ভেতরে প্রবেশ করার সুযোগ পাননি। মাত্র 47 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করে চলে যান। কিন্তু তার বিদ্রুপ ফলা তার থেকে কেউ বাঁচেনি। ইংরেজ শাসক থেকে শুরু করে দেশীয় বর্ণচোরারা পর্যন্ত কেউ না। তাই তিনি বলেছিলেন, ওগো মা ভিক্টোরিয়া, করগো মানা, যত তোর রাঙা ছেলে, কেউ যেন মা চোখ রাঙে না, চোখ রাঙে না। শুধু তাই নয়, গোহত্যা বিরোধীদের হয়েও তিনি বলেছিলেন, মাগো গোহত্যাটা উঠিয়ে দে না, অভয় পদে এই বাসনা, সকল গরু ফুরিয়ে গেলে দুগ্ধ খেতে আর পাবো না। আমার ঘাট হয়েছে দামশাই, এবার আমায় ক্ষমা করুন। না না, শোনো, তিনি সামাজিক অন্যায় অত্যাচার এসব দেখেও লিখেছিলেন, ভগবানকে ধিক্কার জানিয়েছিলেন।
কহিতে না পারো কথা, কি রাখিব নাম? তুমি যে আমার বাবা হাবা আত্মারাম। জগদীশ্বরকে এমন ধিক্কার, এমন ভাবে কে বলতে পারে? কে?